আর এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার আপনি বলেন তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য এখানে আসেন নাই। এটা আপনার সাথে আমি দ্বিমত করছি। কারণ আজকে আমি আপনার পক্ষ না, আপনার বিপক্ষ না, আমি মাঝখান থেকে বলছি। উনারা কিন্তু একটা ভালো ভোট করার জন্য আসে নাই। উনারা একটা বিপ্লবের মাধ্যমে এসছেন। ৩৬ দিনের রাজনীতিতে একটা সরকার যারা ১৭ বছর তাদেরকে কেউ নাড়তেও পারে নাই। তাদের গুলির ভয়ে কেউ বাসা থেকে বের হয় নাই। কোন নেতাকর্মী নিয়ে তাদের নেত্রীকে জেল থেকে বাঁচাতে পারে নাই। তারা তাদের নেতাকে লন্ডন থেকে বাংলাদেশে কথা বলার অধিকার দিতে পারে নাই। ১২ ঘন্টা সকল মিডিয়াতে ওনারা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। সেই দলগুলাই যদি এখন নির্বাচন করেন, ওনারা এসে কি দিবেন? কারণ সব তো খেয়ে চলে গেছে এক সরকার। আগেও খেয়েছে, এখনো খেয়েছে, আগামীতেও খাবে। এটা দিয়ে তো বাংলাদেশ চললে আপনি আমরা তো সিটিজেন্স অফ বাংলাদেশ। আমি এখন সিটিজেন না, আমি অন সিটিজেন্স অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাট আপনারা যারা নির্বাচন করবেন বা আমি যদি ডুয়াল সিটিজেনশিপ নিয়ে আমি চিন্তা করি দেশে নির্বাচন করবো বা আমি মন্ত্রী হবো, তাহলে আমরা দেশের জন্য কি করতে পারছি? এই যে আমাদের ডক্টর হাসনাত হোসেন ওনার নামটা প্রতি অনুষ্ঠানে বলি, হি ইজ মাই মেন্টর। উনি আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ ইজ প্রাউড প্রেসিডেন্ট। উনি আইসিইউতে না, উনি ইমার্জেন্সিতেও না, উনি একটা ভয়ানক পরিস্থিতিতে উনি থেকে আমাদের ডক্টর ইউনূসের সাথে যে মিটিংটা আমরা সেট করেছিলাম ওনার নেতৃত্বে, সেটাকে উনি ভিসা যেতে দেন নাই, সেটাকে উনি থামিয়ে দেন নাই, সেটাকে উনি স্টপ করেন নাই। ওইগুলোকে বলে ব্যক্তিত্ব। আপনি আপনার দেশ আগে, দল পরে, তারপরে ব্যক্তি। ঠিক উল্টে গেছে ইঞ্জিনিয়ার সাহেব। ব্যক্তি, দল, দেশ হয়ে গেছে। নো, কান্ট্রি ফার্স্ট। আমেরিকায় দেখেন যত কিছু হোক, ডক্টর ইউনূস এই করবে, সে করবে, আওয়ামী লীগ যদি ফেল করে বাইডেন, নো, তাদের সিস্টেম চেঞ্জ হয় না। এখন থেকে বাইডেন সরকারের চেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে ট্রাম্প গভর্নমেন্ট টুয়ার্ডস ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট। এখন আপনাকে যেটা বলছি, উন্নত দেশের কেউই চায় না কোন দেশে গণতন্ত্র ফিরে না আসুক, সবাই চায়। কিন্তু এখন তো উনি প্রথম ভাষণে বলেছেন ডক্টর ইউনূস, আমাদের প্রাউড অ্যাডভাইজার বলেছেন প্রথম এবং দ্বিতীয় ভাষণে বা তৃতীয় ভাষণে, আপনি একটু রিক্যাপ করে দেখেন বা জনগণ আপনারা দেখছেন যারা, তারাও দেখবেন যে উনি বলেছে দলগুলাকে যে এই সময় আপনারা নিজেরা দলগুলাকে সংস্কার করে নেন। আপনারা বহুদিন পারেন নাই, এখন আপনারা করে নেন। আপনারা করলে আপনাদের জন্য ভালো হবে, ভদ্র ভাষায় বলেছেন। না হলে ওনারা যে করে দিবেন, এখন দেখা যাচ্ছে ওনারাই করে দিবেন। আমার কথা হলো সংস্কার তো আপনাকে নিজে আগে আপনাকে নিজে সংস্কার করতে হবে। হু ইউ আর। আপনি যদি খালি ধান্দাবাজি আর টেন্ডারবাজি আর এই দখলবাজি আর এগুলো করতে থাকেন এবং টাকা দিয়ে এমপি হয়ে যাওয়া, ইঞ্জিনিয়ার সাহেব আপনার হাতে কি টাকা আছে 20 কোটি টাকা? আপনি জানেন এমপির বাজারের দর কত এখন? ওয়াই? আপনাকে কেন টাকা দিয়ে এমপিত্ব কিনতে হবে? কারণ ওই টাকাটা আপনাকে আবার উঠাতে হবে। আপনি সৎ থাকবেন কিভাবে? এই কথাগুলো কেউ বলে না যে তা না, সবাই বলছে। কিন্তু বলেও ইতিহাস থেকে কেউ শিক্ষা নিচ্ছে না। ইতিহাসের একটা বড় সত্যি হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ১৭ বছর কি নির্যাতিত হয়েছেন? এই বলেন তারেক রহমান, ওনার ওয়াইফ জোবাইদা রহমান, এই যে বাংলাদেশে যাচ্ছেন, গিয়েছেন, চারিদিক থেকে আবার সেই সিন্ডিকেটে ঘিরে ধরেছেন ওদেরকে। ওয়াই? আপনাকে ১৭ বছরও শিখেন নাই? আপনাকে আগের সরকারকে কিভাবে বিতাড়িত করলো ছাত্ররা আপনারা দেখেন নাই? আপনাদের এতে শিক্ষা নিতে হবে। এখন আপনারা হুমকি দিচ্ছেন এই দলকে, ইন্টারিম গভর্নমেন্টকে। ওয়াই? আপনি হুমকি দেন আপনার নিজের দলকে, আপনার কথা শুনছে না। কোন নেতা, কোন কর্মীরা কথা শুনছে না। বিএনপি বলেন, বাকি দলগুলোর কথা বললাম না। আমি জামাতের পক্ষের লোক না, কিন্তু জামাত আমি অসৎ কিছু করতে তাদেরকে দেখি না। তারা হয়তো একটু সেলফিশনেস দিকে যাচ্ছে বা যায়। আমি ওদের সাথে আমি এলাই হিসেবে অনেকভাবে কাজ করেছি। আমি একটা দলের অনুসারে ছিলাম বা আছি। কিন্তু আমি এখন দেখছি কার অনুসরণ করবেন আপনি? কোন দিকে যাবেন ইঞ্জিনিয়ার সাহেব? আপনি যাবেন এনসিপি, আপনি যাবেন বিএনপি, আপনি যাবেন আওয়ামী লীগ, যেটা তো নাই ওরা এখন, আপনি যাবেন জামাত, আপনি কোনটা পিক করবেন? কোনটাই তো কেউ সিকিউর ফিল করছে না এখন। কারণ বিএনপি সরকার আসলে এনসিপি রিপিট হবে, এনসিপি আসলে বিএনপি কে ধরবে। আমাদের একটা এজেন্ডা আসা উচিত যে এই দেশটাকে সবাই মিলে অ্যাটলিস্ট 10টা বছর একটা জাতীয় সরকারের মতো করে চালানোটাই আমাদের এখন প্রথম লক্ষ্য বলে সারা বাংলাদেশের, সারা বিশ্বের জনগণ মনে করছে। কিন্তু আমার কথাটা কিন্তু শুনছে সবাই, অনেকে আবার শুনবে। এখনই কোন দল এককভাবে দেশ চালানোর যোগ্যতা নাই সেটা আমি বলবো না। প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে যা দেখা গেছে, কেউই তার দলের ওই সিন্ডিকেট বা ওই ভিতরের লাইন থেকে বেরোতে পারে নাই। এ দেখেন বিএনপি ১, ২, ৩, ৪ নাম্বার পর্যন্ত নমিনেশন দিয়েছে প্রিভিয়াসলি। এটার কোনো যৌক্তিকতা নাই। কেন দিয়েছে আমি নিজেও জানি না।
এবং জামাতের দেখেন অনেক সমস্যা কিন্তু সবারই আছে। জাতীয় পার্টি দেখেন আওয়ামী লীগের দোসর ছিল, এখন কথা বলছে ছোট ছোট করে, আর কয়েকদিন পরে তো বড় কথা বলবে, কিন্তু ওনাদের 17 বছরের কাণ্ড করবে না। দেখেন একটা বিরোধী দল পুতুল বসেছিল, কিছুই করে নাই। আপনি বিরুদ্ধে কথা না বললে আপনি একটু বোঝাতে তো পারেন যে ডু দিস। ভোটারবিহীন 3টা নির্বাচন হয়ে গেল। এখন মনে করেন সংস্কারের কথা আপনি খুব জোরালোভাবে বলেছেন। ইঞ্জিনিয়ার তাসলিম আপনি খুব সুন্দর করে বলেছেন, একদম লাগাতার বইয়ের মতো করে বলে দিয়েছেন। কারণ সংস্কারটা যদি না করেন মিস্টার তাসলিম, তাহলে আপনি ঝালকাঠির কিভাবে এমপি হবেন? ওখানে তো চোর বাটপার বাঘ সাপ বেজি বসে আছে, আপনাকে জায়গা দেবে না তো। সংস্কারে আমি দেখছি যে অ্যাটলিস্ট প্রতিটা দলের 70-80 জন নেতা কর্মী বঞ্চিত হবে। যদি ঠিক সংস্কার হয় তাহলে নির্বাচন করতে পারবে না, কারণ তাদের সবার নীল কার্ড আছে, সবার নামে 20টা-30টা করে মামলা আছে, সবগুলা মামলা কিন্তু মিথ্যা না। ওকে, আপনি যদি ঢালাও করে সরকারের দোষ দেন, ও সব ঢালাও মিথ্যা, না, সব মামলা মিথ্যা হতে পারে না। তো আমার কথা হলো যে ডক্টর ইউনূস উনার কাঁধে ভর রেখে প্রত্যেকটা দল আপনারা সংস্কার করে ফেলেন না কেন? আপনারা কেন আপনারা নিজেরাই সারা জীবন চেয়ারম্যান থাকবেন কেন? আপনারা 2টা ব্যাপার আপনারা শুনে যান না। আপনারা আরেকজনকে ওয়েলকাম করেন। আর যারা দেখেছি রিসেন্টলি একটা জিনিস শুরু হয়েছে প্রত্যেকটা দলে, আমি দলের নাম বলছি না, প্রত্যেক দলেই বাংলাদেশে বহু দল আছে, ওই 3-4 জন 5 জন 10 জন 20 জন 100 জন ছাড়া তার বাকিদের খবর কেউ রাখে না। এই নেতা কর্মীদের এমন ভাবে সাইজ করা হয়, আপনি যদি ফুললি রাজনীতি করেন 20 বছর 30 বছর আপনি জীবনটা দিয়ে দিচ্ছেন রাজনীতি করে, দেখবেন যে আরেকটা লোক থেকে পয়সা খেয়ে বা আরেকটা গুন্ডা মান্ডা কেউ এনে বা আরেকটা সুশীল সমাজ কোন থেকে আপনার জায়গাটা বসে দিল। আপনি এই 30 বছর আপনি যদি অন্যায় থাকে আপনি ক্ষমা চাবেন, দল আপনাকে বসবে। আপনি যদি অন্যায় করেন, 30 বছর তাকে রাখলেন কেন? আপনি 30 বছর আপনি কেন রাখলেন? আপনাকে তো লাইসেন্স দিয়েছেন তাদেরকে রাজনীতি করার, বৈধ হোক অবৈধ হোক। আপনি ক্রস চেক করেন না কেন? একটা লোক জেলখানা থেকে বেরিয়ে ফুলের মালা দিয়ে মনে হয় যে একেবারে মানে এলাকার সব ফুল দিয়ে দিয়েছে তার গায়ে, আপনি বললেন তাকে বহিষ্কার করা হবে। বিএনপিতে এবং অন্যান্য দলে যেসব লোকজন বহিষ্কার করা হয়েছে বিভিন্ন অপকর্মের জন্য, এটার সাইজ একেবারে ন্যূনতম। কোনো হেভিওয়েট, কোনো বড় কাউকেই তারা কোনো রকম ভাবে আনছে না, কারণ তারা হুমকি দিয়ে দিচ্ছে চলে যাবে, দল ভেঙে ফেলবে। নো, টেক সাম অ্যাকশন। ডক্টর ইউনূস অ্যাকশন নিচ্ছেন। এই দেখেন একটা বোতল মারলো একটা মাথায়, এটা তো এখন গরম খবর, যেহেতু একটা তথ্য উপদেষ্টা ওনার নাম দিয়েছেন মাস্টার মাইন্ড। আমি ওনার সাথে 2বার দেখা হচ্ছে আমার, উনি তখন উপদেষ্টা ছিলেন না, নিউ ইয়র্ক। ভেরি হাম্বল গাই। আমি ওনার সুনাম করছি না টেলিভিশনে, সুনাম করতে বাধ্য হচ্ছি, কারণ তাদের ড্রেস কোড দেখেন, তাদের কথাবার্তা দেখেন। যে একটা বোতল মারলো, উনি একটু চিন্তিত হয়ে গেলেন যে ছাত্ররা ঘিরে রাখছে চারিদিকে, তাদেরই লোকটার ভিতরে কে বোতল মেরে দিল। আমরা কিন্তু বাংলাদেশি জাতিটাই আমরা এরকম, ফাঁকে ঢুকেই আমরা কিছু করতে চাই, এই ভিড়ের ভিতরে ঢুকে হয়তো বাকশালী কাজে কেউ কাজটা করে দিয়েছে, কিন্তু এটা আসলে দেখেন কিভাবে সলভ করলো। ওরে বাসায় নিয়ে খাওয়ালো, তার পরিবারের সাথে ছবি পোস্টিং দিল, এবং তারা এটাকে ফিক্স করার চেষ্টা করলো। ইঞ্জিনিয়ার তাসলিম, ডক্টর ইউনূস সেড এট হিজ ফার্স্ট, প্রথম বক্তব্যে বলেছেন ভাষণে জাতির উদ্দেশ্যে, যে আমাদের কোনো ভুল থাকলে আপনারা ধরিয়ে দিবেন। এটা কোনো রাজনৈতিক ভাবে না, কোনো সরকার আজ পর্যন্ত বলে নাই ওনার আগে যে আমাদের দোষটা ধরিয়ে দিবেন। আর দোষ দিচ্ছেন তো গুম, নাহলে ক্রস ফায়ার, নাহলে আপনাকে কাউন্টার করবে, নাহলে আপনাকে বলে দিবে তুমি তোমাকে ক্রস ফায়ার দেওয়া হবে। আপনি ভুল বলতে পারবেন না। আমি একটা দলের অনুসারী ছিলাম বলে আমি 14 বছর 14.5 বছর দেশে যেতে পারিনি, মা বাবার কবর জিয়ারত করতে পারিনি। বহুদিন পরে 14.5 বছর পরে গেলাম। কেন হতে হবে? আপনি হোয়াইট হাউসে যান, ট্রাম্পের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে তো কেউ ধরবে না। ডেমোক্রেসির একটা রাজ্য যেটা আমেরিকা, যেখানে আপনি অনেক কথা বলতে পারবেন, কিছু বলবে না কেউ। তো আমাদের দেশে কিছুটাও তো আমরা করতে পারি। দেখেন 96 2001 একটা ট্রানজিশন কিন্তু ভালো হচ্ছিল, যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একবার বিএনপি একবার আওয়ামী লীগ, that was a good practice, এটাকে কিল করে দেওয়া হলো। তত্ত্বাবধায়ককে মানতে চায় না, কারণ আপনার আন্ডারে নির্বাচন আপনি তো কাগজ দিচ্ছেন না। আপনি দামি করে আপনি নিজের লোক নিয়ে 900 লোক এমপি হয়েছে সরকারে, এমন সময় দেখা গেছে। এগুলো বেতন কোত্থেকে দিবে? এগুলো বেতনগুলো পেন্ডিং আছে, কে কি করবে? সো এনিওয়ে, আমি অনেকক্ষণ কথা বললাম, আমি এত কথা বলি না আসলে। আমি হোস্টিং করি, আই লেট দ্য গেস্ট স্পিক। আপনি যেরকম এক লাগাতার বললেন, আমি লাগাতার আপনার পয়েন্ট ছুড়ে দিলাম। নাও আপনি কোন দল করেন, কি করেন আমি জিজ্ঞেস করেছি। একটা একটা করে কোশ্চেন করেন, আমরা উইদিন 10 মিনিটস প্রোগ্রাম শেষ করে দেবো। এই 10 মিনিটটা আপনাকে দেওয়া হলো, আমি ইন্টারাপ্ট করবো না। আমাদের দর্শক এবং আমাদের এক্সপার্টদের উদ্দেশ্যে আপনি বলেন যে আপনি কি করতে চান, আপনি কোথেকে করতে চান, আপনি কেন করতে চান, এবং আপনার এজেন্ডা কি। প্লিজ, ফ্লোর ইজ ইয়ার্স, ইঞ্জিনিয়ার তাসলিম উদ্দিন মুন্সি। ধন্যবাদ আপনাকে। আমি খুব মনোযোগ সহকারে এতক্ষণ আপনার কথা শুনতে
আপনার সাউন্ড, আপনার মাইক্রোফোনটা খুলে ফেলেন, আপনার সাউন্ড প্রবলেম হচ্ছে, মাইকটা খুলে ফেলেন কান থেকে। ওটা ছাড়াই ভালো ছিল, দর্শক শুনতে চায় আপনার কথাগুলো। ইউ আর ভেরি গুড। আপনাকে অনেক ধন্যবাদ। একদম সব সংস্কারের মতো সব খুলে ফেলেন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এতক্ষণ মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনতেছিলাম। আমি এত খুশি হয়েছি আজকে, আমার এত ভালো লাগছে যে আমার এত দূরে থেকেও আপনার মতো একজন মানুষ আপনার এই টেলিভিশনে এত সুন্দরভাবে দেশের প্রেম, দেশপ্রেম, দেশাত্মবোধ আপনি তুলে ধরেছেন। আমি নিঃসন্দেহে আমি অনুপ্রাণিত হলাম এবং আপনার এই কথাগুলো থেকে অনেক কিছু আমি জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম এবং ভবিষ্যতে আমি আপনার এই কথাগুলোর মধ্যে থেকে অনেক পরামর্শ নিয়ে সামনে আগাতে চাই। এবং আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে বাংলাদেশের মানুষ যে এই সরকারের যে কাজে সন্তুষ্ট, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি আসলে আমাকে কিছু প্রশ্ন আপনি করেছেন, সেটা আমি খুব সুন্দরভাবে কথার উত্তর দিতে চাই। সেটা হলো যে একটু ইন্টারাপ্ট করছি, যে এই বিপ্লবী সরকার কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে আছে বলে জাতি আমরা মনে করি না। থ্যাংক ইউ। তো আমি এই বয়সে এসে বুঝাতে চাচ্ছি যে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। উন্নত দেশে যেটা বললেন, রিটায়ার্ড পার্সনরা সেখানে কথা বলে, স্পিকার হিসেবে কথা বলে, তাদের মেধাকে নেওয়া হয়। তো একটা দেশের রাজনীতি করতে হলে, একটা দেশের নীতি নির্ধারণ বিষয়ে জ্ঞান রাখতে হলে তাকে একটু ম্যাচিউরড হলেই ভালো হয়। তো আমি এখনো সেরকমের ম্যাচিউরড বলে নিজেকে অতটা মনে করি না। তবে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যে বয়স, এই বয়সে এসে আমাকে মনে হয় যে আমি এখন একটু ভুল কম করব। আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে গেলে আমার ভুল হয়তো বা কম হবে, সেই কারণে। আর আমি এই সময় এসে মানুষের জন্য কাজ করার যোগ্য সুন্দর সময় বলে আমি মনে করি, নিজেকে মানসিক এবং শারীরিক প্রস্তুত বলে আমি মনে করি। সেই কারণে আমি আমার দেশের মানুষের তথা আমার নির্বাচনী এলাকা 126 নলছিটি ঝালকাঠি 2 আসন, আমার এলাকার দক্ষিণবঙ্গের মানুষ। আমি দক্ষিণবঙ্গ, আমি আমার জেলাটাকে আমি যদি কবিতায় বলতে চাই, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয় শালিকের ভেসে। হ্যাঁ, আমি সেই শালিকের ভেসে আমি আবার ফিরতে চাই আমার গ্রামে, আমার গ্রামের মানুষের কাছে ফিরতে চাই। আমার দক্ষিণবঙ্গ অনেক অবহেলিত একটা বঙ্গ। দক্ষিণবঙ্গের মানুষের উন্নয়নের ছোঁয়া লাগে নাই বললেই চলে। যেখানে আপনি শুনলে অবাক হবেন, আজ পর্যন্ত একটা উন্নত মানের হাসপাতাল নাই, একটা উন্নত মানের একটা ইউনিভার্সিটি নাই, একটা ভালো একটা ইন্ডাস্ট্রি নাই। এই এলাকার মানুষ বর্তমানে অত্যন্ত উচ্চশিক্ষিত এবং তারা অত্যন্ত আগানো। তো আমি যদি সুযোগ পাই, বাংলাদেশের মানুষ আমাকে যদি সুযোগ দেয় এবং এই অন্তর্বর্তী সরকার যদি একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন করেন, তাহলে আমি আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আশাবাদ ব্যক্ত করতেছি, আমি আমার নলছিটি ঝালকাঠির মানুষের সেবা করার নিমিত্তে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আমার কোনো কিছু পাওয়ার নেই বা হারানোর নেই। এখন আমার কাজ আমার ঝালকাঠির মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের অধিকার নিয়ে আমি কথা বলতে চাই। তাদের বিশেষ করে সাধারণ মানুষের, তারা গাড়ি বাড়ি, মন্ত্রী এমপি হতে চায় না, তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চায় না, তারা এই টেলিভিশনে এসে কথা বলতে চায় না, বাট তাদের কথা, তাদের কষ্টের কথা, তাদের মৌলিক অধিকারের কথা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সেই কথাগুলো তারা বলতে চায়। হয়তো তারা সেটা পারে না, আমি তাদের পক্ষ হয়ে আমি সেই কথাগুলো বলতে চাই। হয়তো আপনার এই সুন্দর টেলিভিশন, যেখানে অনেক দর্শক শ্রোতা আপনার এই টেলিভিশন এই কথাগুলো শুনে, আমি তাদের প্রতিনিধি হয়ে এভাবে কথা বলতে চাই এবং আমার এলাকার মানুষের দোয়া ভালোবাসা নিয়ে, সমর্থন নিয়ে যদি আমি বাংলাদেশের মহান জাতীয় সংসদে যেতে পারি, আমি জাতীয় সংসদে গিয়ে আমার এলাকার মানুষের দুঃখ দুর্দশা আমি লাঘব করার লক্ষ্যে আমি কথা বলতে চাই, তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই এবং দেশের উন্নয়নে আমি কাজ করতে চাই। এবং আপনাকে আমি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আশ্বস্ত করতে চাই যে এই যে সরকার যে সংস্কার করছেন, সেই সংস্কার কথাটাকে যদি আমি অন্যভাবে সংজ্ঞায়িত করতে চাই,
তারা আসলে এই দুর্নীতিগ্রস্ত দেশকে দুর্নীতিমুক্ত করতে চাচ্ছেন, এবং আমি এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমি ব্যক্তিগত জীবনেও আমি খুব নিরীহ জীবন যাপন করি, সৎ জীবন যাপন করি, এবং আমি এই সরকারের সাথে থেকে আমি দেশকে আগিয়ে আমার জায়গা থেকে আমি কাজ করতে চাই, এই দেশকে এগিয়ে নিতে চাই। একটি আমার ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডি আমি লিখে রেখেছি, আমি একটি ক্ষুধামুক্ত এবং একটি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই, এবং সেই লক্ষ্যেই আমার রাজনীতি হবে অসহায় মানুষের পক্ষে কথা বলা, আমার রাজনীতি হবে সুবিধা বঞ্চিত গরিব অসহায় মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি। সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই। বিগত সরকারগুলিতে শুনেছি উন্নয়ন 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 উন্নয়নের জোয়ার, আর বর্তমানে শুনছি নির্বাচন 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 নির্বাচন। এই কথাগুলো আমি শুনতে চাই না। আমি এই যে গতানুগতিক কথা শুনতে চাই না, বরং আমি আপনার সাথে একমত হয়ে আপনার কথা আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে এই দেশকে সংস্কার করতে হবে। এই দেশের যে অতীতে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, বিভিন্ন সরকারগুলো যে ভুলগুলো করেছে, সেগুলো ঠিক করে রাষ্ট্রকে মেরামত করে, যদি একটু দেরিও হয় আমরা অপেক্ষা করব। আমরা বর্তমান সরকার মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় জনাব প্রফেসর ডক্টর ইউনূস এবং তার যে অন্যান্য উপদেষ্টা মন্ডলী, তারা সুন্দরভাবে কাজ করছেন, তাদেরকে আমরা সময় দিতে চাই। এবং তারাও বলেছেন তাদের একটাই কাজ, একটা সুন্দর নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে তারা তাদের কাজে ফিরে যেতে চায়। তারা অন্য কোনো আর কোনো ইচ্ছা নাই। তো তারাও দেশের জন্য কাজ করতে চায়, আমরাও তাকে সহযোগিতা করতে চাই। এবং আমি একজন সম্প্রীতিতে বিশ্বাস করি, আমি সম্প্রীতির রাজনীতি করি। আমি সেখানেও আপনার মাধ্যমে এবং আপনার যে একটা কথা আপনি খুব সুন্দর করে বলেছেন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি বলেছেন যে দলগুলোর যে সংস্কার, ডেফিনেটলি প্রত্যেকটা দলে গণতন্ত্র থাকতে হবে, প্রত্যেকটা দলের সংস্কার করতে হবে, প্রত্যেকটা দলের যে দলের যে প্রধান আছেন তাকে তার দলগুলো সংস্কার, শুধু সরকার সংস্কার করলে হবে না, রাষ্ট্র মেরামত করলে হবে না, এই দলগুলোকে মেরামত করতে হবে। এই দলের যে তথাকথিত যে দুর্নীতিগ্রস্ত যেসব আপনি বলেছেন যারা দুর্নীতি, সেভাবে তাদের ব্যবস্থা নেওয়া হয় না, তাদেরকে কঠিন ভাবে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। যারা বিগত সরকারের সময় এই দলের নেতৃস্থানীয় দুর্নীতি করেছেন, শুধু যে আওয়ামী লীগ দুর্নীতি করেছে সেটা আমি মনে করি।